আমাদের ক্যাডার লাগে না, অস্ত্র লাগে না, গুন্ডা লাগে না, হুন্ডাও লাগে না, অত পয়সাও মারা টাকা আমাদের নাই, অত কালো টাকাও আমাদের নাই, গরিবের রক্ত চোষা টাকাও আমাদের নাই। আমরা কষ্টের পথ ধরে আগাই, কষ্টের পথ ধরে আগাচ্ছি। প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তার দিকে তাকিয়ে বিশ্বের জনগণ বাংলাদেশকে হিসাব করবে। তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই খুনের দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব প্রত্যেক প্রশাসনকে গ্রহণ করতে হবে। 26 সুন্নি যদি কইতো যে আর এর হেরে ভোট দিতাম না, আমরা সুন্নিরাই ভোট দিব, আমরা এক থাকবো। এই বাংলাদেশের সব রাজনীতি দল সুন্নিদের জুতা জিব্বা দিয়া সাত লইলে কথা কোন ঠিক না বেঠে। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাব দিতে কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। 2026 সালের বাংলাদেশের রাজনীতি, যেখানে সমীকরণ পাল্টাচ্ছে প্রতিদিন। কিন্তু আপনি কি জানেন এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে সবচেয়ে বেশি প্রভাব রাখছেন কোন ইসলামিক নেতারা? কার এক ডাকে রাজপথে নেমে আসে লাখো মানুষ, আর কারাই বা আগামী নির্বাচনের ট্রাম্প কার্ড? আজকের ভিডিওতে আমরা জানাবো বর্তমান সময়ের সেরা 5 জন ইসলামিক রাজনীতিবিদ সম্পর্কে, যাদের বাদ দিয়ে দেশের আগামীর রাজনীতি চিন্তা করাই অসম্ভব। শেষ মুহূর্তের টুইস্টই মিস করবেন না। আমরা আজকের ভিডিওতে বাংলাদেশের 5 জন ইসলামিক রাজনীতিবিদদেরকে তুলে ধরব। তবে এখানে ক্রমিক সাজানো হয়েছে শুধুমাত্র নাম্বারিং এর জন্য, কাউকে আগে বা পরে উপস্থাপনের জন্য নয়। তবে আজকের ভিডিওতে আপনার পছন্দের রাজনীতিবিদও থাকবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করা হইল। তো তালিকার 5 নম্বরে রয়েছে মাওলানা মামুনুল হক। আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাব দিতে কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। তালিকার 4 নম্বরে রয়েছে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এই খুনের দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। তালিকার 3 নম্বরে রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। তালিকার 2 নম্বরে রয়েছে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি। সুন্নিরাই ভোট দিব, আমরা এক থাকবো। এই বাংলাদেশের সব রাজনীতি দল সুন্নিদের জুতা জিব্বা দিয়া সাত লইলে কথা কোন ঠিক না বেঠে। এবং তালিকার 1 নম্বরে রয়েছে খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব। সেখানে শান্তি নাই, সেখানে আছে শোষণ, চক্রান্ত, ষড়যন্ত্র। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে চলুন আল্লামা মামুনুল হকের কিছু যুগান্তকারী বক্তব্য আমরা শ্রবণ করি। যদি আপনারা না পারেন, ব্যর্থতার দায় স্বীকার করে আমাদেরকে দায়িত্ব প্রদান করেন। বাংলাদেশকে বিজেপির কোন দলীয় ফোরামে পরিণত করতে দেব না। বিএনপি যদি আজ এই গণভোটের সঙ্গে গাদ্দারি করে, শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসের গাদ্দার দল হিসেবে চিহ্নিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশের মানুষকে এখন বলে বেড়াচ্ছেন জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এটি আপনার একটি প্রতারণামূলক কথা। আপনারা জুলাই সনদ নয়, বরং আপনাদের নোট অফ ডিসেন্ট আপনারা বাস্তবায়ন করতে চান। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, রাষ্ট্রধর্ম ইসলাম, এগুলোকে সংবিধানের মূল নীতি হিসেবে স্থায়ীভাবে জায়গা দিতে চান না। আপনারা এমন ভাবে এগুলোকে সংবিধানে রাখতে চান যে কোনো মুহূর্তে আবার খায়রুল হকদের মতো কোন বিচারপতি কলমের খোঁচা দিয়ে এগুলোকে সংবিধান থেকে মুছে ফেলতে পারে। তাই আমরা সংশোধনীর মাধ্যমে নয়, সংস্কারের মাধ্যমে জাতীয় সংবিধানে স্থায়ীভাবে জুলাই সনদের স্পিরিট বাস্তবায়নের দাবি করতে চাই। বাংলাদেশ ইনশাআল্লাহ আর কোনোদিন সেই একদলীয় বাকশালতন্ত্র অথবা বিএনপি তন্ত্রের যুগে ফিরে যাবে না। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেইভাবে বহুদলীয় ব্যবস্থা বাস্তবায়ন করেছে, সেই ব্যবস্থার রাজনীতি যদি করতে পারে, বিএনপি টিকে থাকবে, অন্যথায় বিএনপি তার অস্তিত্বের সংকটে পড়বে। মনে রাখবেন, জুলাই বিপ্লবের ভিত্তিতে
যেই গণভোট হয়েছে, সেই গণভোটে এদেশের ছাত্র জনতার 24-এর বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক বন্দোবস্তের যেই সংস্কারের দাবি, সেই সংস্কারের দাবিগুলোই পয়েন্ট আকারে গণভোটে 4টি পয়েন্ট আকারে জাতির সামনে উপস্থাপন করা হয়েছিল। গণভোটের ইতিহাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশে ইতিপূর্বে আরো 3টি গণভোট হয়েছে। আজ 2026 সালে 4র্থ গণভোট হয়েছে। ইতিপূর্বে 3টি গণভোটের রায়ের সঙ্গে কেউ গাদ্দারি করে নাই। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসে যতগুলো রাষ্ট্রে গণভোট এবং রেফারেন্ডাম হয়েছে, আজ অবধি কোন গণভোট এবং রেফারেন্ডামের সঙ্গে কেউ গাদ্দারি করে নাই। বিএনপি যদি আজ এই গণভোটের সঙ্গে গাদ্দারি করে, শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসের গাদ্দার দল হিসেবে চিহ্নিত হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, তাই গণভোটের রায় কার্যকর করার জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে ম্যান্ডেট বাংলাদেশের জনগণ দিয়েছে, সেই সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার করে জুলাই বিপ্লবকে সংবিধানে ধারণ করতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দেশের মানুষকে এখন বলে বেড়াচ্ছেন জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এটি আপনার একটি প্রতারণামূলক কথা। আপনারা জুলাই সনদ নয়, বরং আপনাদের নোট অফ ডিসেন্ট আপনারা বাস্তবায়ন করতে চান। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, রাষ্ট্র ধর্ম ইসলাম, এগুলোকে সংবিধানের মূল নীতি হিসেবে স্থায়ীভাবে জায়গা দিতে চান না। আপনারা এমন ভাবে এগুলোকে সংবিধানে রাখতে চান যে কোনো মুহূর্তে আবার খায়রুল হকদের মতো কোন বিচারপতি কলমের খোঁচা দিয়ে এগুলোকে সংবিধান থেকে মুছে ফেলতে পারে। তাই আমরা সংশোধনীর মাধ্যমে নয়, সংস্কারের মাধ্যমে জাতীয় সংবিধানে স্থায়ীভাবে জুলাই সনদের স্পিরিট বাস্তবায়নের দাবি করতে চাই। আমরা পরিষ্কার ভাষায় বলি, আজ বাংলাদেশের ক্ষমতাসীন মহল বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার যেই মহা প্রদর্শনী করে চলেছে। কূটনৈতিক ব্যর্থতা আজকে তাদের দিবালোকের ন্যায় পরিষ্কার। বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে আজকে একটি দেশ থেকে, আধিপত্যবাদী দেশ যারা বাংলাদেশের মানুষের অধিকারকে 15 বছর পর্যন্ত তাদের পায়ের নিচে পিষ্ট করেছে, সেই আধিপত্যবাদী দেশ বাংলাদেশে একজন কূটনীতিক নিয়োগ করেছেন। বিশ্ব ইতিহাসের সকল কূটনৈতিক সভ্যতা এবং ভদ্রতার শালীনতাকে, রেওয়াজকে উপেক্ষা করে তাদের একজন দলীয় এজেন্ডা বাস্তবায়নকারীকে বাংলাদেশে সেই বিজেপির দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কূটনৈতিক হিসেবে বাংলাদেশে নিয়োগ দিয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এবার চলুন মুফতি ফয়জুল করিম সাহেবের কিছু বক্তব্য শ্রবণ করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা মুখে বলে বাস্তবে তাই করে। আমরা সরওয়ার্দী উদ্যানে বক্তৃতা করেছিলাম, যদি মুনাফিকি না করেন তাহলে আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে। কিন্তু কাদের জন্য, কিসের জন্য আজকে ইসলাম ক্ষমতায় যায় নাই? হয়তোবা ভেবেছেন যে আমরা গুপ্তভাবে এড়িয়ে যাব, পালিয়ে যাব। না, বর্তমানে গুপ্ত থাকার কোনো সে নাই, সম্ভাবনা নেই। সব স্পষ্ট হয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। আজকে আমরা পার্লামেন্ট কি দেখতেছি, আবারও কে রাজাকার না, এটা প্রমাণ করার জন্য সময় ব্যয় করা হচ্ছে। আবার কেউ রাজাকার না, মুক্তিযোদ্ধা হিসাবে, শিশু মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। এগুলি হাস্যকর, এগুলি ঠিক নয়। আবার কেউ মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে নিজেকে পেশ করছেন। সত্য বললেই হয়, আপনার পরিবারের মধ্যে কে কে মুক্তিযোদ্ধা ছিল, তাহলে জাতি স্পষ্ট মেসেজ পাবে যে অমুক মুক্তিযোদ্ধা ছিল। আমার পরিবারের লোক মুক্তিযোদ্ধা, কে কে মুক্তিযোদ্ধা, কোথায় যুদ্ধ করেছেন, কোথায় শহীদ হয়েছেন বলে দেন। যাই হোক, অনেকদিন পরে আমরা রাজপথে এসেছি, নির্বাচনের পরে। অনেকের একটা প্রশ্ন যে ঐক্যের জন্য আহ্বান করেছেন আপনারা, প্ল্যাটফর্ম গড়েছেন আপনারা, আবার শেষ পর্যন্ত নাইও আপনারা।
একটা প্রশ্ন আছে কি নেই? ইসলামী আন্দোলনের সম্মানিত আমির ইসলামের পক্ষে একটা বাক্সের জন্য আহ্বান করেছিল। স্টিয়ারিং এ পিসায় চরমনে ছিলেন আমাদের শ্রদ্ধাভাজন আমির, সেই জোটের স্টিয়ারিং এ ছিলেন। জোট চলতেছিল মদিনার দিকে, যখনই স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে চলে গেছে, ইসলামী আন্দোলন সেখান থেকে সরে গেছে। তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে ছিল ইসলামের জন্য, বের হয়েছে ইসলামের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সাথে ধোঁকাবাজি করতে পারে না, প্রতারণা করতে পারে না, তাহলে অস্পষ্টতা থাকবে না। আপনারা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে কথা বলবেন, আবার ৭১ স্বাধীনতার বিপক্ষে কথা বলবেন, এই দুইটা হয় না। আজকে এক দলের নায়েব আমির কোরআনী শাসনের জন্য সংবিধানে সংসদে বক্তব্য দিয়েছেন। আমি আশা করব শরিয়ার পক্ষে বা কোরআন ও সুন্নাহর পক্ষে যেন ওই দলের আমির বিল উত্থাপন করেন, সংসদে কথা বলেন, আলোচনা করেন, এবং কোরআন ও সুন্নাহর আইন পাশ না করলে তারা যেন সংসদ ত্যাগ করেন, ওয়াকআউট করেন। এইটা আমরা দেখতে চাই। তো এবার চলুন ডক্টর শফিকুর রহমানের কিছু বক্তব্য শ্রবণ করি। শফিকুর রহমান সাহেবের বক্তব্য তরুণ প্রজন্মের কাছে অনেক ভাব জাগানিয়া। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, কিন্তু একতা দাবি করার কোনো দুঃসাহস আমরা দেখাতে পারবো না যে তাদের সকল বেদনা আমরা তাদের কাছ থেকে নিয়ে আসতে পেরেছি, অথবা তাদের সকল প্রয়োজন পূরণের জন্য আমরা হাত বাড়াতে পেরেছি। আমরা তাদেরকে সম্মানিত করি নাই। তারা আমাদেরকে পাশের জায়গা দিয়ে পরিবারের সদস্য হিসেবে আমাদেরকে গ্রহণ করে আমাদের প্রতি তারা দয়া করেছেন, আমাদের প্রতি তারা কৃতজ্ঞ ভাষায় আবদ্ধ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। আরেকবার এই জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। সরকার এবং জাতির কাছে আমাদের আহ্বান, সেই 28 থেকে শুরু করে 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ফেসিবাদের থাবায় যারা শহীদ হয়েছেন, বিদায় নিয়েছেন, তাদের সকলের ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে তুলে আনতে হবে। এই প্রজন্ম এবং আগামী প্রজন্মকে জানতে দিতে হবে ফেসিবাদীরা এই দেশে কি করেছে, আর ফেসিবাদের বিরুদ্ধে কারা যুদ্ধ করেছে, লড়াই করেছে, তা জানতে দিতে হবে। যারা লড়াই করেছেন তারা ব্যক্তির কোনো ইচ্ছা পূরণের জন্য করেন নাই, জাতির মুক্তির জন্য করেছেন। অতএব জাতির এবং রাষ্ট্রের এখন দায়িত্ব হচ্ছে তাদেরকে সম্মানিত করা, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, এক একটা মানুষকে, এক একটা সন্তানকে সামনে রেখে এক একটা পরিবার স্বপ্ন দেখে তাদের স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই ফেসিবাদ। অতএব আমাদের স্পষ্ট দাবি, এই শহীদ পরিবারের মধ্য থেকে যোগ্যতা অনুসারে কমপক্ষে একজন সদস্যকে সরকারি চাকরিতে দিয়ে রাষ্ট্রকে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ফেসিবাদের বিরুদ্ধে দেশপ্রেম অন্তরে নিয়ে যারা লড়াই করেছে তাদেরকে আগামীতে রাষ্ট্র চাকরিতে নিয়োগের ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে। এরা যদি রাষ্ট্রের জন্য কোনো দায়িত্ব পালনের সুযোগ পায়, ফেসিবাদের গুলির সামনে বুক পেতে দিয়ে যেভাবে লড়াই করেছে, একটি রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা সেই নিরন্তর লড়াই করবে। এই জন্য অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এখনো যারা আহত হয়ে হাসপাতালের বেড কিংবা নিজের দেহে কাতরাচ্ছে উপযুক্ত চিকিৎসার অভাবে, প্রধানত সরকারকে অবশ্যই তার দায়িত্ব পালন করার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে। তার পাশাপাশি ফেসিবাদ বিরোধী সকল দলকেও আমি আহ্বান জানাবো, আসুন আমরাও তাদের পাশে দাঁড়াই। আমাদের প্রিয় সংগঠন 24-এর এই গণবিপ্লবের পরে আমরা চেষ্টা করেছি দল ধর্মের ঊর্ধ্বে উঠে যারাই শহীদ হয়েছেন, যাদের খবরই আমাদের কানে এসেছে, তাদের কাছে দ্রুত ছুটে যাওয়ার চেষ্টা করেছি, পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, কিন্তু একতা দাবি করার কোনো দুঃসাহস আমরা দেখাতে পারবো না যে তাদের সকল বেদনা আমরা তাদের কাছ থেকে নিয়ে আসতে পেরেছি, অথবা তাদের সকল প্রয়োজন পূরণের জন্য আমরা হাত বাড়াতে পেরেছি। আমরা তাদেরকে সম্মানিত করি নাই। তারা আমাদেরকে পাশের জায়গা দিয়ে পরিবারের সদস্য হিসেবে আমাদেরকে গ্রহণ করে আমাদের প্রতি তারা দয়া করেছেন, আমাদের প্রতি তারা
কৃতজ্ঞ ভাষায় আবদ্ধ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। আরেকবার এই জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আহতদের পাশে আমরা যাওয়ার চেষ্টা করেছি। কোনো কোনো জায়গায় যখন গিয়েছি, কালকেও আমি বগুড়ায় ছিলাম, প্রায় 50 জনের মতো যুবক আসলো যাদের চোখে কালো চশমা পরা। তাদের সকলেই আমিও জড়িয়ে ধরেছি, তারাও জড়িয়ে ধরেছে, অনেক কান্নাকাটি করেছে। একই কথা, জালিম আমাদের দুনয়ন কেড়ে নিয়েছে, আমরা অন্ধ হয়ে পড়েছি, এই জগতের আলো এখন আর আমরা দেখি না। এই পাষাণ বর্বরেরা একবারও চিন্তা করলো না যে এরা তো এদেশেরই মানুষ, এরা তো ন্যায্য দাবিতে আন্দোলন করেছে। তাদের কাছে যদি এই দাবি অন্যায্য হয়ে থাকে, আইন ছিল, আইনের আওতায় তাদেরকে নিয়ে বিচার করতে পারত। কিন্তু বিচার করার সৎসাহস যেহেতু নাই, যেহেতু পুরাটা সময় জুড়ে তারা বিচারের নামে তাণ্ডব চালিয়েছে, সেই জন্য তারা গায়ের জুড়ে তাদেরকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। না, আল্লাহ ফয়সালা ঠিক মতোই হয়। আল্লাহ ক্ষমতা দেওয়ারও মালিক, কেড়ে নেওয়ারও মালিক। যাকে আল্লাহ পছন্দ করেন, যতদিন আল্লাহ রাখতে চান রাখেন, এরপরে যখন কেড়ে নিতে চান তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। কোন শাসক যখন দেশের মালিক হয়ে বসে, কার্যত সে জালিমে পরিণত হয়। জালিমদেরকে আল্লাহ তারা অবকাশ দেন, কিন্তু ছেড়ে দেন। শেষ পর্যন্ত আল্লাহর হাতে তারা ধরা খেয়েছে। জুলুমের ক্ষীণ বিচার এই দুনিয়ায় হবে, আসল বিচার আখিরাতে হবে। দুনিয়ার বিচারটা আমরা দেখতে চাই। তো এবার চলুন মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরির কিছু বক্তব্য শ্রবণ করি। তিনি বাংলাদেশের মানুষের সামনে সব সময় বক্তব্য দিয়ে থাকেন। আপনারা যদি আমার ভোট দেন তাহলে আপনাদের এলাকায় ইউরোপ বানাই দিবেন। ইউরোপ আমি আজকে যাই ইউরোপ দেখেছি বাজার, মাটি দিয়ে হাঁটতে হাঁটতে দোলা বলে খাইতে খাইতে মনে মনে একটা নিয়ত করছি। কি নিয়ত জানেননি? যে আমার কাছে কেউ রাস্তা চাউন লাগতো না, এমন ভাবে কাজ করে দিয়া যাবো যে না আপনারা কন করে বনবের তাইছি কত কথা কইছিলাম। বেড়াটা এমন কাম করে গেছে, আমরা স্থানীয় বড় বড় আলাপ যারা করছে হ্যাঁ ওই কাম করতে হবে। এই বিশ্বাস আছে না আমার উপরে? আরে আসেনি, মাইরা খাইতাম না, মাইরা খাইতাম না, নিতে আসি নাই, দিতে আইছি, দিতে আইছি। আমার লাগা দোয়া করুন, আমি আপনার লাগা দোয়া করি। যাই না কেডা মোহাম্মদ, আমি কেডা, আমনে কেডা, সরে কেডা, কাই না কেডা, কাশি হয়, কাসাই হয়, কাসাই হয়, দি হয়। ছেলেগুলো আছে এখনো? আমি তো মনে করি এই পোলাপান যদি দাঁড়িয়ে যায়, মোমবাতির বিজয় ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে। আমি পোলাপানদেরকে নিয়ে অনেক কাজ করেছি, যুবকদেরকে নিয়ে অনেক কাজ করি, এবং আমি অনেক স্বপ্ন দেখি তরুণদেরকে নিয়ে। তরুণদের স্পৃহা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তরুণদের সিদ্ধান্তই বদলে যাবে কোটানিয়া দিঘির পাড়ের যাবতীয় চিত্র। তরুণরা যদি সিদ্ধান্ত সময়ের মধ্যে নিতে পারে, অনেক বিপ্লব ঘটে। ইতিমধ্যে তার অনেক প্রমাণও আছে। তরুণরা যদি একত্র হয়ে যায়, তাহলে 24 ঘন্টার ভিতরে আমাদের যত অপসংস্কৃতি আছে সবগুলাকে আমরা রোধ করতে পারবো। যুবকরা এবার আমার পাশে থাকবেন। আমার বিশ্বাস, ওই যুবক যদি তার মাকে বলে, মা হুজুরের ওয়াজ পায়ে হেঁটে হেঁটে অনেক শুনেছি, যেই মানুষটাকে 1 বছর আগে দাওয়াত করতে হয়েছে, সুন্দর প্যান্ডেল করে সাজিয়ে গুজিয়ে আমরা অপেক্ষা করেছি, মাইকিং করেছি, পোস্টার লাগিয়েছি, হাজার হাজার মানুষ যার ওয়াজ শুনেছে, সেই মানুষটাকে আজকে দাওয়াত করতে হচ্ছে না। সে নিজেই আমাদের কাছে এসেছে, নিজেই এসে এমন ভাবে ভোট চাইতেছে। আমার তো মনে হয় আপনারা আমাকে যে ভালোবাসেন, আমার মনে হয় ভোট চাওয়ার দরকার ছিল না। রাজনীতি এত নোংরা হয়ে গেছে, মানুষের ইমোশন, মানুষের যে নীতিকে ব্ল্যাকমেইল করে আপনাকে বিভিন্ন দিকে ডাইভার্ট করছে, যেই জন্য আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। আপনারা ওদের কথা শুনবেন না। আপনারা যাকে ভালোবেসেছেন শুধু একদিনের জন্য ভালোবেসেছেন না। এই ভালোবাসা কি শুধু আমার জন্য ছিল না? এই ভালোবাসা ছিল দেশের জন্য, এই ভালোবাসা ছিল নবীর জন্য। এই ভালোবাসাটা ধরে রাখতে হবে। অন্তত আমি যে কোটানিয়া দিঘির পাড় এত এসেছি, আন্দোলনে পূর্ব মাধবপুরে, আপনারা বলেন তো আমি কখনো কি ওয়াদা খেলাপ করেছি? আপনাকে কষ্ট দিয়ে কথা বলেছি? এমন কি কোনো প্রতারণা করেছি? জবানের খেলাপ করেছি? তাইলে আমি আপনাদের পরীক্ষিত সন্তান, আমি আপনাদের পরীক্ষিত ভাই, আমি আপনাদের পরীক্ষিত বন্ধু। আপনারা আমার উপরে নির্বিঘ্নে বিশ্বাস রাখতে পারেন। আমি যদি, আল্লাহ যদি আপনাদের সমর্থনে
যদি আল্লাহ পাক আমাকে দয়া করেন তাহলে কথা দিয়ে যাচ্ছি, কি ব্রিজ আর কি রাস্তা, কি চান আপনারা? আমি কি আমার পকেট থেকে দিব? এটা রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের বাজেট। আমরা দেশে রাস্তা পাই না কেন জানেন? যে বাজেটটা করা হয়, বাজেটটা 3 ভাগ হয়, 2 ভাগ 2 পকেটে যায়। 1 ভাগের টাকা দিয়া বিল্ডিং করে, আরেক ভাগের টাকাটা বিদেশে পাচার করে, আর 3 ভাগ যেটা আছে এটা ভাগ হইতে মেম্বার কিটা করতাম রে বা। কি ব্যাপারটা কি বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের দেশের বাজেটটা সুষম বন্টন নীতির আলোকে জনগণের খেদমত না করার কারণে, জনগণকে সঠিকভাবে জনগণের চাহিদাগুলো যে বাজেটগুলো আসে সেগুলো সুষম বন্টন নীতির আলোকে না থাকার কারণে আমাদের অনেক রাস্তা থেকে আমরা অবহেলিত। একটা কোটিপতির ভোটের যে মূল্য, আমার এই তরুণ ছেলেটার ভোটের একই মূল্য। আর তরুণরা জাগলেই বাংলাদেশ জাগে, আপনাকে মানতে হবে। যেই নেতা আমার তরুণদেরকে মামলার হুমকি দেয়, যেই নেতা আমার তরুণ সমর্থকদেরকে হামলার হুমকি দেয়, মনে রাখবেন এই তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। অনেকে বলেন যে হুজুর আপনি বড় বড় নেতাদের কাছে যান না কেন, এবং তাদের সাথে যোগাযোগ করেন না কেন? আমি বলি যে একটি নেতার ভোটে প্রতিনিধি হয় না, মুক্তাদি ছাড়া ইমাম হওয়া যায় না। ছাত্র ছাত্রী ছাড়া স্কুলের সৌন্দর্য শোভা পায় না, শ্রোতা মন্ডলী ছাড়া বক্তা হওয়া যায় না, এবং শ্রোতা মন্ডলী ছাড়া আওয়াজের মাঠ শোভা পায় না। রাস্তার কারণে আমার দেশের মা মারা যাবে, রাস্তার কারণে আমার দেশের মা বোনের কষ্ট হবে, এটা হতে পারে না। কথা বলেন। আমি আজকে যে জায়গা দাঁড়িয়েছি, আমি যে জায়গা দাঁড়িয়ে কথা বলছি, এইভাবে আপনাদের আমরোডে এসে অনেক নেতারা অতীতে কথা বলেছে। আমি দেখেছি তারা বারবার যেভাবে আশ্বাস দিয়েছে, আশ্বাস দেওয়া মানুষগুলোর কাছে এই দেশের মেহনতি মানুষগুলো বারবার বিশ্বাস হারিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই, যেহেতু আমি ইসলামী মূল্যবোধে ইসলামী একটি আদর্শ দিকে ধারণ করি, আমার কথার সাথে অন্তরে যদি মিল না থাকে তাহলে আমি আদর্শ মানুষ হতে পারবো না। আমি কথা দিয়ে গেলাম আমরোডবাসী, সোনারগাঁওবাসী, আজকে যারা বলেছেন যে ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এখানে এসে তিনি কি করবেন, আমি দাক্ষিণ কণ্ঠে খোলা আকাশের নিচে আল্লাহকে সাক্ষী রেখে আমি এতটুকু বলতে চাই, ইনসাফের ভিত্তিতে, মানবতার ভিত্তিতে এই সোনারগাঁও মাধবপুরবাসীর কাছে আল্লাহ যদি আমাকে কবুল করে রাষ্ট্রতন্ত্রের জায়গা থেকে যত ধরনের বাজেটগুলো আছে, এই বাজেটগুলো সুষম বন্টন নীতির আলোকে এই সোনারগাঁও মাধবপুরবাসীর জন্য এমন উন্নয়ন আমি করে দিয়ে যাব, আপনারাই যেন বলেন যে বিগত দিনে 55 বছরে এত উন্নয়ন কেউ করতে পারে না। বলেন ক্ষমতা দেয় কে? আবার নেয় কে? কেউ হয়তো একটি দল করবেন, কেউ হয়তো আরেকটি দল করবেন, কিন্তু দিন শেষে আমরা আবার পাশাপাশি বসে চায়ের দোকানে আবার চা খাবো, ব্যবসায়ী জায়গায় ব্যবসা করব। কিন্তু রাজনীতি আপনি যদি করতে চান, রাজনীতি করতে হবে মানবতার ভিত্তিতে। তো প্রিয় দর্শক শ্রোতা, এবার চলুন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেবের কিছু বক্তব্য শ্রবণ করি। খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেবের বক্তব্যগুলো যেমন মানুষের কাছে ভালো লাগে, ঠিক তেমনি তিনি দেশের ক্লান্তি লগ্নে এমন বক্তব্য দিয়ে থাকেন যেগুলো এড়িয়ে যাওয়া অসম্ভব। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই। কতদিন পর্যন্ত বৃহৎ এই দুইটি দল বর্তমান আছে এবং দেশবাসীকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে তাদেরকে উল্টে দিয়ে যতক্ষণ পর্যন্ত এই দুইটি দল এই খেলা চালাবে, ততদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, হবে না। এখনো মানুষ কিছুটা সক্ষম, খাদ্যদ্রব্য কিনে কোনো রকমের জীবন ধারণ করছে, কিন্তু এই পরিস্থিতি কিন্তু সামনে পরিবর্তন হবে। আরো একটি কথা বলি, যে ভারতবর্ষে একটা ভয়াবহ যুদ্ধ
ভারত, চীন, পাকিস্তান এই তিন দেশের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ লাগানোর ষড়যন্ত্র হচ্ছে। সেই জন্যই বাংলাদেশের উপরে এইভাবে চোখ পড়েছে, এই জন্যই বাংলাদেশের উপরে এত গুরুত্ব পৃথিবীর এত দেশ থাকতে। কারণ বাংলাদেশ হচ্ছে আকিয়াবের পাশে এই ভারত মহাসাগর সহ বঙ্গোপসাগর হয়ে সাউথ ইস্ট এশিয়া পর্যন্ত নিয়ন্ত্রণ করতে গেলে বাংলাদেশের প্রয়োজন। এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেরই না, এটা শুধু ভারতেরই নয়, এটা শুধু চীনেরই নয়, সবারই। বাংলাদেশকে ধরে রাখতেই হবে, যা তাদের যারা চায় তাদের বলে। তো সঙ্গত কারণেই আমি বলবো আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে। যদি ভারতবর্ষ বিরুদ্ধে যেটা ওবামা বলেছিল, যখন মাননীয় নরেন্দ্র মোদী যখন আমেরিকা সফরে যায়, তখন ওবামা বলেছিল যে আমার সাথে যদি সরাসরি দেখা হতো, আমি যদি দেখা তার সাথে করতাম, কারণ ভারত সম্পর্কে এবং মোদী সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। যদি আমার সাথে দেখা হতো আমি বলতাম আপনি যেই পথ ধরে এগোচ্ছেন ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এটা হচ্ছে একটা ইঙ্গিত, এটা বর্তমান প্রেসিডেন্ট বাইডেন না বলে ওবামার মুখ দিয়ে বলিয়েছে। অতএব এই সব ইস্যু নিয়ে পাকিস্তানের যে অবস্থা এবং সেখানের যুদ্ধ প্রস্তুতি সবকিছু মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যে একটা ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ হবে। সেটা 1 বছর পরেই হোক বা 2 বছর পরেই হোক, ভয়াবহ যুদ্ধ হবে অনিবার্য। এবং সেটা বিষবাষ্প কিন্তু বাংলাদেশের উপরে এসে পড়বে। আমি সেজন্য দেশবাসীকে সতর্ক করছি, এখন হাসি খেলার সময় নয়, এখন তামাশা করার সময় নয়, এখন দেশ রক্ষার সময় আর গণতন্ত্র প্রতিষ্ঠিত করার সময়। গণতন্ত্র স্বচ্ছতার পথে, ন্যায়ানুবর্তিতার পথে গিয়ে গণতন্ত্রের আইন অনুযায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, যেটা সভ্য দেশসমূহে হয়ে থাকে। আর আমরা যদি অসভ্য হয়ে থাকি তাহলে আমাদের কপাল পুড়বে। বাংলাদেশ আবার কেবলাজান হুজুরের দেশ, এই দেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র এখন অব্যাহত আছে। মুখে ইলেকশনের নাম আমরা শুনি, কিন্তু ইলেকশনকে সামনে নিয়ে যে ভয়াবহ রক্তপাতের চক্রান্ত আমরা কিন্তু তা প্রত্যক্ষ করছি এবং লক্ষ্য করছি। আমরা বাংলাদেশে থাকতে কোনো অপশক্তিকে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে দেব না। তাদের বিষ দাঁত ভেঙে দেবে জাকের পার্টি। দেশবাসীকে রক্ষার স্বার্থে, জাতিকে বাঁচানোর স্বার্থে আগামী শনিবার থেকে, আগামীকাল আপনাদের বিদায় হবে, আপনারা যার যার এলাকায় চলে যাবেন। আগামী শনিবার থেকে প্রতিটি উপজেলা এবং প্রতিটি পৌরসভায় প্রশাসনের অনুমতি নিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমোদন নিয়ে আপনারা জনসভা করবেন এবং র্যালি করবেন শান্তির সপক্ষে, জাতীয় ঐক্যের সপক্ষে। হুঁশিয়ারি জানাবেন ওই সব ষড়যন্ত্রকারীদের যারা আমাদের স্বাধীনতাকে রক্তাক্ত করতে চায়, এবং দেশবাসীকে সচেতন করবেন, জাতিকে জাকের পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ করবেন। আগামী 9 তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা যতক্ষণ পর্যন্ত চলে, ওই সময় পর্যন্ত আপনারা জনসভা অব্যাহত রাখবেন। প্রতিটি উপজেলায়, প্রতিটি পৌরসভায় আপনারা বিশাল বিশাল জনসভা করবেন এবং সেখান থেকে র্যালি করবেন, দেশবাসীকে সচেতন করবেন, দেশবাসীকে সজাগ করবেন, ঐক্যবদ্ধ করবেন জাকের পার্টির পতাকার নিচে। যেখানে সবাই ব্যর্থ হবে সেখানে জাকের পার্টি হাল ধরবে। ক্ষমতা ভোগের জন্য নয়, দেশবাসীকে বাঁচানোর জন্য, জাতি রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আমি আবারও বলছি, বিশ্ব পরিস্থিতি ভালো নয় এবং বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। আমি বহুদিন আগ থেকে বলতাম পর্দার আড়ালে বিশ্বযুদ্ধের প্রস্তুতি চলছে, আপনারা বুঝতে পারছেন না, এখন কিছুটা উপলব্ধি করতে পারছেন।
ইউরোপের দিকে তাকিয়ে আপনি উপলব্ধি করতে পারছেন ইউক্রেন এবং রাশিয়া নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা দেখে আপনারা কিছুটা উপলব্ধি করতে পারছেন। সেখানে যদি শুরু হয়ে যায়, কারণ সোভিয়েত ইউনিয়ন ভাঙার প্রতিশোধ রাশিয়া নিবেই নেবে, সেটা যদি সেখানে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু পূর্ব দিকে চীন শুরু করবে। চীন রাশি অক্ষ শক্তি, একজন পশ্চিম দিক আর একজন পূর্ব দিক নিয়ন্ত্রণের জন্য তারা ঠিক করে নিয়েছে। তাই যদি হয় তাহলে মধ্যপ্রাচ্য আমাদের এই উপমহাদেশের উপর দিয়েও কিন্তু ভয়াবহ বিপদ আসবে। এরকম পরিস্থিতিতে বাংলার মানুষকে রক্ষা করা, বাংলার উন্নয়নকে ধরে রাখা, বাংলার অর্থনীতির ভিতকে মজবুত করা, বাংলার সামরিক শক্তিকে রক্ষা করা, সামরিক শক্তিকে দুর্ভেদ্য করা আমাদের অবশ্যই করণীয় কর্তব্য। এবং যেই চেতনায় স্বাধীনতা যুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন জাতির জনকের নেতৃত্বে, ঠিক তেমনি ভাবে এই জামানায় জাকের পার্টির নেতৃত্বে এই দেশের মানুষদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে। আমি দেশবাসীকে জাকের পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা ক্ষমতা চাই না, আমরা দেশবাসীকে রক্ষা করতে চাই, বাংলার মানুষকে রক্ষা করতে চাই, বাংলার স্বাধীনতা রক্ষা করতে চাই। তো প্রিয় দর্শক শ্রোতা, এই 5 জন নেতার মধ্যে 2026 সালের প্রেক্ষাপটে আপনার কাছে কার নেতৃত্ব সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয়? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে কোন টপিক দেখতে চান তা কমেন্টে আমাদেরকে জানান। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।